আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি অ্যাসিডিটির কিছু কজেশন নিয়ে আলোচনা করেছিলাম, কিছু কারণ নিয়ে আলোচনা করেছিলাম। এবং গত ভিডিওতে আমি বলেছিলাম যে নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হোমিওপ্যাথির টপ 5 রেমেডি ফর অ্যাসিডিটি। তো অ্যাসিডিটির ক্ষেত্রে সেরা 5টি মেডিসিন হোমিওপ্যাথিতে, সেটা আমি আলোচনা করব। তো অ্যাসিডিটির অসংখ্য মেডিসিন আছে হোমিওপ্যাথিতে। তো তার ভিতরে টপ 5 মেডিসিন নিয়ে আজকে কিছু আলোচনা করব, সাধারণ মানুষ যাতে জানতে পারে, বুঝতে পারে আসলে অ্যাসিডিটির ক্ষেত্রে হোমিওপ্যাথির কার্যকারিতা আসলে কতটা। তো চলুন দেরি না করে শুরু করি। তো আজকের প্রথম যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাক্স ভূমিকা। তো সাধারণ মানুষও অনেকে জানে যে নাক্স ভূমিকা হোমিওপ্যাথির একটি কমন গ্যাসের একটি ওষুধ, এবং অনেকে কিন্তু আমাদের কাছে কিনতেও আসে, যে আসলে নাম ধরেই বলে। অ্যালোপ্যাথি ফার্মেসিতে গিয়ে যেমন বিভিন্ন গ্যাসের ওষুধের নাম বলে, ঠিক হোমিওপ্যাথি ফার্মেসিতে এসে কিন্তু নাক্স ভূমিকা নাম বলে এই ওষুধটা কিন্তু নিয়ে যায় অনেকে, এবং নিজেরা সেবন করে। কিন্তু আসলে এটার কিছু নির্দিষ্ট লক্ষণ আছে। সেই লক্ষণগুলো, যে সিমটমগুলো যদি আপনার ভিতর থাকে, তো অবশ্যই আপনি এটা সেবন করলে উপকার পাবেন। আর যদি আপনার ভিতরে এই সিমটমগুলো না থাকে, তাহলে আপনি শুধু শুধু এটা প্রয়োগ করবেন না, ঠিক আছে? তো নাক্স ভূমিকার কী কী সিমটম পেলে আপনি সেবন করতে পারেন? তো নাক্স ভূমিকার প্রথম যে সিমটম, সেটা হচ্ছে এর রোগীদের অনিয়মতান্ত্রিক জীবনযাপন ব্যবস্থার একটা লক্ষণ কিন্তু এদের ভিতরে দেখা যায়। আসলে এরা ঠিকমতো খায় না, ঠিকমতো ঘুমায় না, ঠিক আছে? সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, একটা ইন্ডাস্ট্রিয়াল পেশেন্ট আর কি বলা যায়। হ্যাঁ, সে সবসময় তার নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত, সে তার কাজটা খুব সঠিকভাবে হচ্ছে কিনা এটা নিয়েই ব্যস্ত, যে কারণে সে খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারে না, তার ঘুমটা প্রপারলি ঠিকমতো হয় না। হ্যাঁ, অনেকক্ষণ দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে রাত জাগার একটা অভ্যাস তাদের ভিতরে থাকে। একটা হিস্টোরি আমরা পাই যে দীর্ঘদিন ধরে রাত জাগতেছে। তো এই অনিয়মতান্ত্রিক জীবনযাপন করার ফলে একটা সময় দেখা যায় তার ডাইজেস্টিভ সিস্টেমটা খুব দুর্বল হয়ে পড়ে, উইক হয়ে যায়। তো সেক্ষেত্রে রোগীর যে আপনার পেটের ভিতরে যে অস্বস্তিবোধ সেটা শুরু হয়, রোগীর কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, দেখা যায় যে পায়খানা কিছুটা হচ্ছে আবার হচ্ছে না, আনস্যাটিসফাইড একটা স্টুল দেখা যায়, ঠিক আছে? অল্প হলো, আবার দেখা যাচ্ছে হচ্ছে না, কিন্তু বারবার একটা স্টুলের একটা আর্জিং থাকে। হ্যাঁ, পায়খানার একটা বেগ থাকে, কিন্তু তার পায়খানা হতে চায় না, ক্লিয়ার হয় না, এবং পায়খানাটা হয় কঠিন, 1-2 দিন পর পরও পায়খানা হতে পারে। তো সাথে পেটে অস্বস্তি বোধ, পেটের ভিতরে জ্বালা পোড়া, একটু ভুটভাট শব্দ হওয়া, ঠিক আছে? সাথে আপনার ঢেকুর ওঠা, এবং এর বায়ুপথে বাতাস নির্গমন হওয়াটা একটা বড় লক্ষণ, এবং দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হওয়া, এবং তার এই সাথে মেজাজটা খুব খিটখিটে হয়ে যায়। তো এই সকল লক্ষণগুলো যদি আপনারা পান, তাহলে নাক্স ভূমিকা ওষুধটা আপনারা সেবন করতে পারেন। তবে এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোন শক্তিতে আপনার জন্য ভালো হবে, সেটা সেই পেশেন্টের ধরন অনুযায়ী আপনাকে খেতে হবে, এবং অবশ্যই সেটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী। তো দ্বিতীয় যে মেডিসিন নিয়ে কথা বলবো, যে মেডিসিনটা নিয়ে, সেটা হচ্ছে কার্বো ভেজিটেবলিস। সংক্ষেপে আমরা কার্বোভেজ হিসেবে অভিহিত করে থাকি, ডেকে থাকি। তো কার্বোভেজ মেডিসিনটা অ্যাসিডিটির ক্ষেত্রে কিন্তু চমৎকার রেজাল্ট দেয়। তো কার্বোভেজের কিছু সিমটম আছে, যেমন এর রুগীদের পেটের ভিতরে প্রচুর পরিমাণে বায়ু জমে, এবং এই বায়ুটা কিন্তু উদ্গারের মাধ্যমে বের হয়ে যায়, অর্থাৎ আমরা যেটাকে ইরাকটেশন বলি বা ঢেকুর বলি। তো এই প্রচুর ঢেকুর ওঠে, এবং ঢেকুর উঠলে কিন্তু সে কিছুটা রিলিফ পায়, আরাম পায়। দেখবেন কিছু পেশেন্ট এসে বলে যে ডাক্তার সাহেব, আমার প্রচুর গ্যাস হয়, এবং এই গ্যাসটা আমার প্রচুর ঢেকুর ওঠে, আমি মানুষের সামনেও যেতে লজ্জাবোধ করি, যে আমার এত ঢেকুর ওঠে, মানুষের সামনে গিয়ে খাওয়ার পরে আমি মানুষের সামনে যেতে পারি না, একটা হেজিটেশন ফিল হয় নিজের ভিতরে। তো আসলে প্রচুর ঢেকুর ওঠে, কেমন একটা লজ্জার ভিতরে পড়ে যায়। অবশ্য ঢেকুর উঠলে কিন্তু আমার একটু ভালোও লাগে, হ্যাঁ, এটাও আবার বলে। তো এবং এই সমস্যাটা কিন্তু কার্বোভেজের পেশেন্টদের, এই গ্যাস্ট্রিকের সমস্যা যেটা, সেটা আপনার রাতের বেলা কিন্তু বেড়ে যাবে, এবং এরা দুধ সহ্য করতে পারে না, দুধ খেলে কিন্তু এদের সমস্যাটা আরও বেড়ে যায়। তো এর কিন্তু কার্বোভেজের রোগীদের কিন্তু বুকটা জ্বালা পোড়া করে, ঠিক আছে? হার্ট বার্ন থাকে, তার বুক জ্বালা পোড়া করে, সাথে পেটের ভিতরে যে অস্বস্তি বোধটা আমরা বলি,
গার্বলিং রাম্বলিং যে সাউন্ড যেটা হয়, যেটা গুড়গুড় হুড়হুড় যে শব্দগুলো, এগুলো কিন্তু তার থাকে। এবং সাথে বুক জ্বালা পোড়া এবং সাথে প্রচণ্ড ঢেকুর। ঠিক আছে, প্রচুর ঢেকুর ওঠা এবং ঢেকুর উঠলে সে কিছু আরাম পায়, ভালো বোধ করে, এবং এই সমস্যাগুলো তার রাতে বেড়ে যায় এবং শোয়ার পরে কিন্তু সমস্যাটা আরও বেশি বাড়ে। তো এই সকল লক্ষণগুলো পেলে আমরা কিন্তু কার্বোভেজ ওষুধটা প্রেসক্রিপশন করতে পারি। তো এর পরবর্তী যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। তো লাইকোপোডিয়াম মেডিসিনটা আমরা খুব ব্যবহার করি, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। নাক্স ভূমিকা যেমন পুরুষদের ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করি, তো লাইকোপোডিয়ামও কিন্তু পুরুষদের ক্ষেত্রে, পুরুষদের অ্যাসিডিটির ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় এবং এর কার্যকারিতাও খুব চমৎকার এবং লং অ্যাক্টিং একটা রেমেডি। এটা অনেক দীর্ঘ সময় ধরে শরীরে কাজ করতে পারে। তো লাইকোপোডিয়ামের কিছু লক্ষণ আছে এবং আমরা প্রচুর ব্যবহার করে থাকি। যেমন লাইকোপোডিয়ামের ওই যে গ্যাস্ট্রিকের যে সিম্পল যে প্রবলেমগুলো অ্যাসিডিটির থাকে, যে গুড়গুড় হুড় শব্দ যেটা পেটের ভিতরে থাকে এবং প্রচুর বায়ু জমা পেটে, আমরা একটু আগে বলছিলাম যে কার্বোভেজে ঢেকুরটা বেশি ওঠে, কিন্তু লাইকোপোডিয়ামের রুগীদের আপনার ঢেকুরটা কম ওঠে, এদের বায়ুপথে বাতাসটা বেশি নির্গমন হয়, বায়ুপথে দুর্গন্ধযুক্ত বাতাস নিঃসরণ হয় এবং সাথে রুগীর কিন্তু কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্যর সমস্যা দেখা যায়। এবং এর কোষ্ঠবদ্ধতার একটা স্পেসিফিক একটা লক্ষণ আছে, সেটা হচ্ছে প্রথমে প্রথম যে পায়খানাটা হবে সেটা কিন্তু শক্ত হবে এবং এর পরে কিন্তু আস্তে আস্তে নরম হয়। ঠিক আছে, এটা একটা ভালো লক্ষণ লাইকোপোডিয়াম নির্বাচনের ক্ষেত্রে। এবং লাইকোপোডিয়ামের রুগীরা মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে এবং এরা কিন্তু স্বভাবে কৃপণ হয়। ঠিক আছে, তো লাইকোপোডিয়ামকে আমরা কৃপণ স্বভাবের রুগী বলে থাকি। সে খুব কৃপণ হয়, খুব হিসেবি হয়। ঠিক আছে, এবং শক্তের ভক্ত নরমের জম একটা কথা আছে, সেটাও কিন্তু আমরা করতে পারি। তো সেটা অন্যদিকে বড় আলোচনা, অত কিছু বলতে গেলে আসলে শর্ট ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, যে কারণে অত কিছু এখানে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। তো এতটুকু মনে রাখলে হবে যে পেটের ভিতরে যে গুড়গুড় হুড়হুড় শব্দ হওয়া, যেটা প্রচুর বায়ু জমা এবং বায়ুটা বায়ুপথে নিঃসরণ হওয়া এবং পায়খানা কঠিন হওয়া 1-2 দিন পর পর হয় এবং প্রথম যে বাথরুমটা হবে সেটা কঠিন এবং পরে কিন্তু আপনার স্বাভাবিক যেটা সেটা হবে এবং নরম হবে পরে পায়খানা। এবং এর রুগীরা খুব মিষ্টি পছন্দ করে এবং মিষ্টি খায়ও, বেশ প্রচুর মিষ্টি খায়, মিষ্টি পছন্দ করে এবং খুব কৃপণ স্বভাবের রোগী হয়। ঠিক আছে, তো এটা যদি এগুলো পাইলে মোটামুটি আপনি লাইকোপোডিয়ামটা প্রেসক্রিপশন করতে পারবেন অ্যাসিডিটির ক্ষেত্রে। তো 4 নম্বরে যে মেডিসিনটা নিয়ে কথা বলবো সেটা দারুণ একটা মেডিসিন, কারিকা পাপায়া। তো এই ওষুধটা আমি প্রচুর ব্যবহার করি এবং খুব ভালো রেজাল্ট, এবং আপনারাও হয়তো অনেকে ব্যবহার করে থাকেন। তো কারিকা পাপায়া ওষুধটা আসলে কখন ব্যবহার করবেন, আপনি কখন নেবেন? আসলে যখন দেখবেন যে কিছু পেশেন্ট আসে এবং বলে যে ডাক্তার সাহেব, আমি অ্যালোপ্যাথি ওষুধ খাইতে খেতে এমন একটা অবস্থায় আমার অবস্থা হয়েছে যে আমার কোনো কিছু এখন আর পেটে সহ্য হয় না, কোনো কিছু খেতে পারি না, আমি কোনো কিছু হজম করতে পারি না, যা খাই সেটা যেন গোটা গোটা পায়খানার সাথে পড়ে। ঠিক আছে, এই যে ইনডাইজেশন যে ফুড, এটার একটা লক্ষণ পাইলেন। এবং এবং মিল্ক এবং মিট, অর্থাৎ দুধ এবং মাংস, এই দুটো জিনিস তার সহ্য হয় না, হজম করতে পারে না, ভালো প্রপারলি হজম হয় না, এই দুটো খেলে তার সমস্যা দেখা দেয়। বিশেষ করে কোরবানির সময় বা কোনো বিয়েবাড়ি বা আত্মীয় স্বজনের বাসায় যখন যাই, অতিরিক্ত খাওয়ার ফলে যদি কোনো সমস্যা হয়, যদি আপনি হিস্টোরিতে পান যে মাংস বেশি খেয়েছে বা দুধের পরিমাণ বা দধি বা এগুলো দুধের যে জিনিসগুলো এগুলো বেশি খাওয়ার ফলে তার সমস্যা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কারিকা পাপায়ের কথাটা চিন্তা করতে পারেন। ঠিক আছে, তো এই সাথে কারিকা পাপায়ের আরও কিছু সিমটম কিন্তু আছে, যেমন খাওয়ার রুচি কমে যাওয়া। কারিকা পাপায়ের রোগীদের একটা কমন কিন্তু কমপ্লেন থাকে যে খাওয়ার রুচি কমে গেছে। ঠিক আছে, অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পথে খাওয়ার রুচি কমে গেছে, আমার পেটে সবসময় একটা অস্বস্তিবাদ লেগেই থাকে, খাবার দাবার ঠিকমতো হজম হয় না, যেন গোটা যা খাচ্ছি সেটা গোটা গোটা পড়ছে। এবং অতিরিক্ত অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার ফলে যে রুচিহীনতা এবং সেটা খাবার দাবার ভালোভাবে হজম না হওয়ার যে প্রবণতা এবং বুক জ্বালা পোড়া থাকে সাথে, এগুলো যদি আপনারা পান, কারিকা পাপায় ব্যবহারে খুব চমৎকার রেজাল্ট পাবেন। এটা খুব ভালো একটা মেডিসিন, আমি রেগুলার ব্যবহার করি প্র্যাকটিসে এবং আপনারাও ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট। এর পরবর্তী যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটা কমন একটা মেডিসিন অ্যাসিডিটির, সেটা হচ্ছে ন্যাট্রাম ফসফরিকাম। তো সংক্ষেপে আমরা ন্যাট্রাম ফস বলে থাকি। তো ন্যাট্রাম ফস ওষুধটা আসলে খুব কমনলি আমরা ব্যবহার করি অ্যাসিডিটির ক্ষেত্রে, যেমন বুক জ্বালা পোড়া, ঠিক আছে, প্রচুর ঢেকুর ওঠা,
তারপরে দুধ সহ্য না হওয়া একটা কমন লক্ষণ, ওই যেমন কারিকা পাপায়রা দুধ সহ্য হয় না, কিছুক্ষণ আগে বললাম, ঠিক ন্যাট্রামফসের রোগীদেরও দুধ সহ্য হয় না এবং এদের পায়খানাটা মাঝে মাঝে লুজ মোশনও হতে পারে, কনস্টিপেশনও হতে পারে। ঠিক আছে, তো বেশিরভাগে ডায়রিয়ার সমস্যাটা এদের বেশি দেখা যায় ন্যাট্রামফসের রোগীদের ক্ষেত্রে। এরা লবণও খায়, ঠিক আছে, লবণটা একটু বেশি পছন্দ করে, বিশেষ করে ভাজা পোড়া জাতীয় যে খাবারগুলো সেটা এরা খুব পছন্দ করে, খুব পছন্দ এদের ভাজা পোড়া, বিশেষ করে ভাজা ডিম, তারপরে মশলা জাতীয় যে খাবারগুলো, এগুলোর প্রতি ন্যাট্রামফসের রোগীদের খুব আগ্রহ। দেখবেন যে বর্তমান সময়ে আপনার ভাজা পোড়া খায় না লোক খুব কম পাওয়া যাবে, খুব পছন্দ করে ভাজা পোড়া। এরা বাজারে গেলেই মনে করেন ভাজা পোড়া কিছু খাবেই। তো এরা এই ভাজা পোড়া দীর্ঘদিন ধরে খাচ্ছে, অল্প অল্প খাচ্ছে, তাদের পেটের সমস্যা শুরু হচ্ছে আস্তে আস্তে, এবং একটা সময় দেখা যাচ্ছে তারা কোনো কিছু হজম করতে পারছে না। হ্যাঁ, তাদের কিছু খাইলেই বুক জ্বালা পোড়া হচ্ছে, পেটে অস্বস্তি বোধ হচ্ছে, ঢেকুর উঠতেছে, আপনার গলা বুক জ্বালা করছে। হ্যাঁ, ন্যাট্রামফসের রোগীদের এগুলো কমন একটা লক্ষণ, এবং এরা মশলা জাতীয় খাবার দাবার খুব পছন্দ করে। নর্মাল পাকের খাবার এরা খেতে পারে না, ঠিক আছে। তো সেটা হোক বাসার তরকারি বা বাইরে যে কোনো কিছু হোক না কেন, এরা মশলা জাতীয় খাবার দাবার খুব পছন্দ করে এবং এগুলো খেতে খুব ভালোবাসে। দেখবেন যে ফ্রাইড রাইস যেটা আছে সেটা খুব পছন্দ করে, ফিশ ফ্রাই এরা খুব পছন্দ করে, ঠিক আছে। তারপরে এগ ফ্রাই, এগুলো যে ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো সেগুলোর প্রতি এদের আসক্তি থাকে খুব, এবং খেতেও পছন্দ করে, এবং এগুলো খাইলে তার সমস্যা শুরু হয়ে যায়। তো এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা ন্যাট্রামফাস মেডিসিনটা ব্যবহার করতে পারেন। তো এছাড়াও অ্যাসিডিটির আরও অনেক লক্ষণ রয়েছে, যেমন গলার কাছে আপনার কোনো কিছু কোনো একটা দলা পাকিয়ে থাকার মতো অবস্থা, মনে হয় যেন কোনো একটা বলের মতো কোনো একটা বস্তু আছে, বা খালি পেটে অনেকের সমস্যা হতে পারে, ভরা পেটে অনেকের সমস্যা হতে পারে। তো বিভিন্ন লক্ষণের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ওষুধ রয়েছে, সেটা অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথ ডাক্তারের শরণাপন্ন হবেন। অনেকের গলা বুক জ্বালা করে, বিভিন্ন সমস্যা হয়, তো সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের শরণাপন্ন হন, চিকিৎসা নিন, আশা করি সুস্থ হয়ে যাবেন এবং নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করুন। সৃষ্টিকর্তার প্রতি আপনার অগাধ বিশ্বাসটা ধরে রাখুন এবং তার কাছে সাহায্য প্রার্থনা করুন, ঠিক আছে, এবং ধর্মীয় অনুশাসনগুলো আপনারা মেনে চলুন। দেখবেন যে আপনাদের এই অস্বাভাবিক যে সমস্যাগুলো, এগুলো আস্তে আস্তে ভালোর দিকে যাবে। মনটা শান্ত রাখুন, তাহলে অনেকটা হেল্প হবে। এটা গভীর আলোচনা, আমি জাস্ট নিয়মগুলো একটু টুকটাক বলছি যাতে আপনারা সুন্দর লাইফস্টাইলটা মেনটেন করতে পারেন। এবং তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না। যে কোনো একজন রেজিস্টার হোমিওপ্যাথ ডাক্তারের শরণাপন্ন হবেন, তার সাজেশন অনুযায়ী মেডিসিন গ্রহণ করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সে প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।